সাউন্ড ইজ ক্লিয়ার আই থিংক। সো যাদের প্রবলেম হচ্ছে আপনারা একটু রিকানেক্ট করে নিন। সরি। সো আমাদের ব্যাচ 1 এনরোলমেন্ট যেটা ৩ দিনের জন্য আমরা শুরু করছিলাম, এটা হচ্ছে আগামীকালকে শেষ হচ্ছে। সো আগামী নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। ওকে। সো এটা আমরা এ সম্পর্কে লাস্ট সামনের ক্লাসে বলব। সো ইন্ডাস্ট্রিয়াল টাইমার অপারেশন, ইন্ডাস্ট্রিয়াল টাইমার আসলে কিভাবে কাজ করে? সো আমরা যদি দেখি টাইমার কি? টাইমারের সাথে আপনারা মোটামুটি অনেকেই পরিচিত আছে যে টাইমার আসলে কি, কিভাবে কাজ করে। ওকে। সো আ টাইমার কি? এটা হচ্ছে আ নরমাল যে টাইমার যে ডিভাইস গুলা, ওই ডিভাইস গুলা। ঠিক আছে? সো টাইমার কন্ট্রোলার ডিভাইস গুলা। সো নরমালি পিএলসির ভেতরে ইন্টারনাল টাইমার থাকে। বাট এক্সটার্নাল যে টাইমার কন্ট্রোলার গুলা ব্যবহার করা হয়। সো ওই জিনিসগুলা হচ্ছে আ এখন আমি কিভাবে কাজ করে একটু দেখাবো। সো এটা আপনাকে পিএলসি টাইমার বুঝতে খুব ভালোভাবে সহায়তা করবে। সো এটি একটি কন্ট্রোল ডিভাইস যা ইনপুট সিগন্যাল গ্রহণ করে। সো টাইমার একটা কন্ট্রোল ডিভাইস, এটা একটা ইনপুট সিগন্যাল গ্রহণ করে। আমরা যেমন রিলেতে দেখছিলাম না, রিলের ইনপুটে অর্থাৎ কয়েলে ভোল্টেজ দিতে হয়, ইনপুট সিগন্যাল দেওয়া হয়। সো এটাও ঠিক তেমনই। ওকে? সো এখানে নির্ধারিত টাইম সেট করা থাকে, অর্থাৎ প্রিসেট টাইম সেট করা থাকে। হুম? ওই নির্দিষ্ট টাইম অতিক্রম করলে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে। ওকে? সো ও কি বুঝলাম? এম আ আ এটা একটা কন্ট্রোল ডিভাইস। এটা ইনপুট সিগন্যাল গ্রহণ করে এবং এর মধ্যে একটা প্রিসেট টাইম সেট করে দেওয়া যায়। ওই নির্ধারিত টাইম যখন আমি সেট করে দিব, ওই টাইম পর সিগন্যাল দেওয়ার ওই টাইম পর হচ্ছে আউটপুটে সে সিগন্যাল পরিবর্তন করে। ওকে? ধরেন কোনো একটা কনভেয়ারের মধ্যে একটা বোতল আসতেছে, হ্যাঁ? কনভেয়ারটা এসে দাঁড়াইলো। ওকে? সো আ নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াইলো, মানে থামলো, বোতলটা এসে থামলো সেন্সর পাইলে। সো ওখানে দেখা গেল যে যখন থামে, তখন দেখা গেল যে একটা টাইম কাউন্ট হয়। ফলে বোতলের মধ্যে যে একটা নজেল ঢুকে, ফলে বোতল ফিলিং হয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ডান পাশে। সো বোতলটা এসে থেমে গেছে। হুম? সো আমরা যদি দেখি, এই যে দেখেন এখানে 1.5 সেকেন্ড সেট করা আছে। এটা হচ্ছে প্রিসেট টাইম, না? এই যে দেখেন আ যখন বোতলটা এসে দাঁড়ায় সেন্সরের সামনে, তখন হচ্ছে নজলটা নামে। তারপর 1.5 সেকেন্ড সেটা হচ্ছে আ ফিলিং ভালভটা ওপেন হয় এবং বোতল ফিলিং হয়। ঠিক আছে? সো এটা একটা খুবই সিম্পল একটা উদাহরণ। আ এটা টাইমারের একটা উদাহরণ। সো আপনি হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট টাইম ডিপেন্ডেন্ট কোনো কিছু যদি অন অফ করতে চান, সেটা হচ্ছে আপনি টাইমারের মাধ্যমে করতে পারেন। এটা সিম্পল একটা রিলের মতোই একটা ডিভাইস। আপনি যখন আমরা রিলের কয়েলে কি করতাম? ভোল্টেজ দিতাম। ফলে কি হইতো? অ রিলে এনার্জাইজড হইতো। তাই না? সো সো রিলে এনার্জাইজড হইতো। ঠিক আছে? আচ্ছা। আর টাইমারের ক্ষেত্রে কি হয়? টাইমারের কয়েলে আপনি ভোল্টেজ দিবেন, বাট যে টাইমটা আপনি প্রিসেট টাইমটা সেট করবেন, ওই প্রিসেট টাইমটা আ ইলাপস হওয়ার পর, শেষ হওয়ার পর হচ্ছে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে, অর্থাৎ এর NONC কনট্যাক্ট চেঞ্জ হয়। বাট রিলের ক্ষেত্রে কি হয়? ইমিডিয়েটলি এর NONC কনট্যাক্ট চেঞ্জ হয় যখন আপনি এর কয়েলে ভোল্টেজ দিবেন। ওকে, সো টাইমার অপারেশনটা এখন আমরা দেখি। টাইমারের কার্যপ্রণালী রিলের মতোই। টাইমার ইনপুট দিলে মানে টাইম গণনা শুরু হয়, টাইম কাউন্টিং শুরু হয়। ঠিক আছে? টাইমারের অপারেশনটা একটু আগে যেটা আমি বললাম, এটা আমি এখন বিস্তারিতভাবে দেখাবো যে টাইমারটা আসলে কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে। ওকে? আচ্ছা, টাইমারে ইনপুট দিলে কি হয়? টাইমারে যখন আপনি এর কয়েলে ভোল্টেজ দিবেন, তখন টাইম কাউন্টিং শুরু হয়। ঠিক আছে? নির্দিষ্ট প্রিসেট টাইম শেষ হলে যে টাইমটা আপনি সেট করে দিবেন, তারপর হচ্ছে কন্ট্যাক্টের অবস্থার পরিবর্তন হয়। ঠিক আছে? এটা যদি আমরা একটু দেখি আ গ্রাফের মাধ্যমে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে
রিলের সাথে আমি এর তুলনাটা দিলে আপনি বুঝতে পারবেন। রিলের ইনপুটে কয়েলে ভোল্টেজ দিলে কি হয়? সাথে এর আউটপুটটা চেঞ্জ হয়। অর্থাৎ এর কনট্যাক্ট দ্বয় চেঞ্জ হয়, এনএনসি কনট্যাক্ট, তাই না? টাইমারের ক্ষেত্রে কি হয়? টাইমারে আপনি হচ্ছে আ ইনপুট দিলেন অর্থাৎ এর কয়েলে ভোল্টেজ দিলেন। আউটপুটটা সাথে অন হবে না। এই সেট টাইম, নির্দিষ্ট টাইম যেটা সেট টাইম আপনি সেট করে রাখলেন, ওই টাইম যাওয়ার পর ইলাপস হওয়ার পর হচ্ছে আউটপুটে সিগন্যাল জেনারেট করে। ওকে? আচ্ছা। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা একটু দেখি ভিডিওতে তাইলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। ধরেন আমি বাটনটা প্রেস করে কয়েলে টাইমারের কয়েলে ২৪ ভোল্ট দিলাম। এটা রিলের কয়েলটা আমি ১ম এ দেখাবো। সো রিলের কয়েলে ২৪ ভোল্ট দেওয়ার সাথে কি হয়? এর কনট্যাক্ট দ্বয় চেঞ্জ হয়। ভোল্টেজ ছেড়ে দিলে কনট্যাক্ট আগের পজিশনে ছেড়ে চলে যায়, অফ হয়ে যায়। ঠিক আছে? এখন টাইমারের ক্ষেত্রে ধরেন কি হয়? আমি বাটন প্রেস করার সাথে নির্দিষ্ট টাইম সে আ কাউন্ট করতে থাকে। ধরেন ৫ সেকেন্ড টাইম সে কাউন্ট করতে থাকে, ৫ সেকেন্ড সেট করা থাকে। ৫ সেকেন্ড পরে সে এই আউটপুটটা সিগন্যালটা সে কয়েলে পাঠায়। তারপরে হচ্ছে টাইমারটার কনট্যাক্ট দ্বয় অন অফ হয়। ঠিক আছে? ওকে, সো অন হয়ে থাকবে। তো এটা হচ্ছে মোটামুটি টাইমারের অপারেশন। টাইমার আর রিলে মোটামুটি অলমোস্ট সেম জিনিস। বাট হচ্ছে রিলের ক্ষেত্রে কি হয় ইমিডিয়েটলি এর কয়েলে ভোল্টেজ দিলে এটা চেঞ্জ হয়, কনট্যাক্ট দ্বয় চেঞ্জ হয়। বাট হচ্ছে টাইমারের ক্ষেত্রে আপনি যখন এর কয়েলে ভোল্টেজ দিবেন তখন নির্দিষ্ট টাইম elapse হওয়ার পর সে কয়েলে ভোল্টেজটা পাঠিয়ে দিবে। তখন হচ্ছে এনওএনসি কনট্যাক্ট চেঞ্জ হয়। ওকে। সো আই থিংক সো এটা খুবই ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এটা কি ক্লিয়ার? টাইমারের অপারেশন। তাইলে আমরা এখন কাউন্টারে চলে যাব। আমরা ছোট এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে এগুলো একটু দেখাইয়া দ্রুত হচ্ছে সামনের দিকে আগাবো। টাইমার, কাউন্টার, টেম্পারেচার কন্ট্রোলার। সো এই জিনিসগুলো অনেক বেশি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে। সো এগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিব। ওকে? সো এখন আমরা কাউন্টার নিয়ে আলোচনা করব। সো এভরিথিং ইস ক্লিয়ার। কাউন্টার কি? কাউন্টার নাম শুনেই বুঝা যাচ্ছে যে এটা কোন কিছু কাউন্ট করে। গণনা করে কতবার অপারেশন সম্পন্ন হয়েছে তা গণনা করে সুইচ বা সেন্সর থেকে সিগন্যাল গ্রহণ করে। ধরেন কোনো ইনপুট ডিভাইস, কোনো বাটন আপনি প্রেস করতে থাকলেন। ওকে? সো এই জিনিসগুলা থেকে সুইচ, সেন্সর এগুলা থেকে সে কি করে? সিগন্যাল গ্রহণ করে। হুম? অর্থাৎ আম সুইচ প্রেস করলে একবার কাউন্ট দেয়, আরেকবার প্রেস করলে আরেকবার কাউন্ট দেয়। অথবা আপনি যদি সেন্সর ইউজ করেন যেমন আমরা ফটো সেন্সর দেখেছিলাম, প্রক্সিমিটি সেন্সর দেখেছিলাম। সো ওই সেন্সর গুলার সামনে যখন কোনো একটা অবজেক্ট আসবে তখন সে একটা কাউন্ট দিবে। আবার যখন অবজেক্টটা চলে গিয়ে নতুন আরেকটা অবজেক্ট আসবে তখন আরেকটা কাউন্ট দিবে। এইভাবে সে কাউন্টিং করে। ঠিক আছে? সো পিএলসির ভেতরে যে কাউন্টার আছে এটা হচ্ছে বিল্ট ইন কাউন্টার। প্রোগ্রামে আপনি কাউন্টিং করে দিবেন। কাউন্টার প্রোগ্রামিং করে দিবেন। বাট কাউন্টার যে ডিভাইস গুলা আছে ছোট অটোমেশন এর জন্য, সো কোন কিছু কাউন্টিং করার জন্য। সো এই জিনিসগুলো কিভাবে কাজ করে এখন আমরা দেখব। উদাহরণ হিসেবে আমি যদি বলি এখানে হচ্ছে ৩ টা করে বোতল হচ্ছে র‍্যাপিং হয়, তাই না? সো ৩ টা করে বোতল সে আম আম রিসিভ করবে সেন্সর থেকে যখন ৩ টা করে বোতল আসবে 1 বাই 1 সে কাউন্টার দিবে। সো যখনই কাউন্টার ৩ টা করে বোতল ধরবে অর্থাৎ কাউন্টার ৪ হয়ে যাবে ৩ টার পরে তখনই সে কনভেয়ারটা স্টপ করে দিবে। স্টপ করে বোতলটাকে র‍্যাপিং করে দিবে। ওকে? আচ্ছা এটা আমরা দেখি। এই যে দেখেন ৩ টা করে বোতল সে ধরে আর্মে ধরে আ কার্টনের মধ্যে রেখে দিল। সো কাউন্টিং হয় 1, 2, 3 তারপর হচ্ছে সে এটা রেখে দিচ্ছে। আর্মটা চলে আসতেছে। 1, 2, 3 ওকে? সো ৩ বার কাউন্ট হইলে সে হচ্ছে কি করতেছে? কনভেয়ারটাকে স্টপ করে দিচ্ছে। স্টপ করে অর্থাৎ কনভেয়ারটাকে নিয়ে আসতেছে। কার্টুনের কনভেয়ারটাকে। এভাবে সে মানে কাউন্টিং হয়। কোন কিছু এভাবে কোন কিছু কাউন্টিং করার প্রয়োজন হলে আপনি এটা করতে পারেন। ওকে, সো এখন আমরা কাউন্টার মেকানিজম দেখব। উম কাউন্টার মেকানিজম। সো পাওয়ার সাপ্লাই। কাউন্টারে কি জিনিস থাকে? এক পাওয়ার সাপ্লাই। কাউন্টার চালানোর জন্য এটা কি করে? পাওয়ার দেয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন উম এই যে ১ নাম্বার পয়েন্টটা এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ২৪ ভোল্ট পাওয়ার হইতে পারে, ২২০ ভোল্ট হইতে পারে। কাউন্টারটা যেভাবে এটা সাপোর্ট করে। কাউন্টারটাকে অপারেট করার জন্য অবশ্যই একটা পাওয়ার সাপ্লাই দরকার, তাই না? সো 2nd হচ্ছে ইনপুট সেকশন ২ এই যে দেখেন ইনপুট সেকশন। ইনপুট সেকশনে কি হয়? বিভিন্ন রকম সুইচ, সেন্সর, বাটন, লিমিট সুইচ, হুম? সো এই জিনিসগুলা থেকে সে হচ্ছে কি নিবে? ইনপুট নিবে। ঠিক আছে? এটাকে ইনপুট সেকশন বলে সিগন্যাল নিয়ে থাকে।
৩ নাম্বার হচ্ছে কাউন্ট সেকশন। এখানে মূলত কাউন্টার আইসি থাকে। সো এই জায়গায় মূলত কাউন্টিং হয়। ভেতরকার অংশ এটা। সো প্রতিবার যখন একটা করে সিগন্যাল পায় সে এক করে কাউন্ট করতে থাকে। ৪ নাম্বার হচ্ছে ডিসপ্লে সেকশন। এখানে প্রেজেন্ট ভ্যালু সবসময় শো করে। কাউন্টারের মান এখন কত ২, ৩, ৪, ৫ বাটন প্রতিবার প্রেস করার পর একবার করে বাড়বে। এটা হচ্ছে এই ডিসপ্লে সেকশনে প্রেজেন্ট ভ্যালুটা শো করবে। দেন হচ্ছে সেটিং সেকশন হচ্ছে আ বা ৫ নাম্বার হচ্ছে সেটিং সেকশন। এখান থেকে সেট করা হয় প্রেজেন্ট প্রিসেট ভ্যালু কত হবে? সাপোজ আপনি কাউন্টার সেট করলেন হচ্ছে ২০, ১০ যেটাই সেট করেন ওইটা হচ্ছে আপনি এখানে সেটিং এ এসে সেট ভ্যালুতে সেট করে নিবেন। ওকে? আচ্ছা। দেন ৬ নাম্বার সেকশন হচ্ছে কম্পেয়ার পিভি মানে প্রেজেন্ট ভ্যালু ও সেট ভ্যালু সে কম্পেয়ার করে। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর এটা হচ্ছে এসভি সেট ভ্যালু, তাই না? সো এই ২ টা সে কম্পেয়ার করে। বাটন একবার প্রেস করলাম, এখানে আ ও কি প্রেস শো করবে ১ শো করবে, তাই না? সাপোজ ডিসপ্লেতে ১ শো করবে। কম্পেয়ার আমার সেটিং ধরেন ৫, আমার সেটিং ধরেন ৫ প্রিসেট ভ্যালু তখন কম্পেয়ার করে দেখবে যে ১ কি ৫ এর চেয়ে বড়? নো। ও ৫ এর ইকুয়াল? নো। তখন সে আরে মানে এটা কম্পেয়ার করে রাখে। আবার যখন আপনি বাটনটা প্রেস করবেন প্রেজেন্ট ভ্যালু ২, ২ কি ৫ এর সমান? নো। আবার বাটনটা যখন প্রেস করা হবে বা সেন্সরের সামনে যখন কোন বস্তু আসবে তখন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ৩ এটা কি ৫ এর সমান? নো। আবার সেন্সরের সামনে বস্তু আসলো মানে প্রেজেন্ট ভ্যালু ৪ এটা কি ৫ এর সমান? নো। আবার যখন আ সেন্সরের সামনে কোন একটা বস্তু আসলো এটা ৫ এটা কম্পেয়ার সেকশন এই ৬ যেটা কম্পারেটর থাকে বেসিক্যালি। সো কম্পেয়ার সেকশন যখন দেখে যে এই ৫ প্রিসেট ভ্যালুর সমান তখনই সে কি করে একটা আউটপুটে সিগন্যাল জেনারেট করে দেয়। ঠিক আছে? সো এটার কাজ হচ্ছে কম্পেয়ার করা। ৭ নাম্বার হচ্ছে আউটপুট সেকশন। নির্ধারিত মান পূরণ হলে আউটপুটের কন্ট্যাক্টের অবস্থা চেঞ্জ হয়। এই যে দেখেন এখানে একটা NONC কন্ট্যাক্ট আছে। সো এই NONC কন্ট্যাক্ট গুলো আ চেঞ্জ হয়। ওকে? ওকে। সো আ ৮ নাম্বার কি? আউটপুট ডিভাইস। যদি কোন ডিভাইস আপনি এখানে কানেক্ট করেন, সাপোজ কোন একটা মোটর, কোন একটা ব্লোয়ার, লাইট, হুম? যে ডিভাইস আপনি এখান দিয়ে ধরেন এটা 220 ভোল্ট দিয়ে আপনি হচ্ছে কোন কিছু অন অফ করতে চান। সো 220 ভোল্টের একটা মোটর। সো যখনই কনট্যাক্ট চেঞ্জ হবে, NO থেকে ক্লোজ হবে, NC হবে তখনই হচ্ছে এখানে কারেন্ট ফ্লো করবে। তাই না? সো ফলে আউটপুটটা অন হবে। ধরেন ৫ টা কাউন্ট দেওয়ার পর এই আউটপুটটা অন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। সো এভাবে কাউন্টারের মাধ্যমে আপনি কাউন্টিং করে কোন কিছুই আপনি অন অফ করতে পারেন। সো কাউন্টার মেকানিজমটা বুঝতে পেরেছেন আশা করি। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব টেম্পারেচার কন্ট্রোলার। টেম্পারেচার কন্ট্রোলার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট টেম্পারেচার কন্ট্রোলার ইউজ হয় না এমন কোন জায়গা নাই ইন্ডাস্ট্রিতে। সো সব জায়গায় কোন প্রসেস কন্ট্রোলের জন্য টেম্পারেচার বাড়ানো কমানোর প্রয়োজন পড়ে। কোন কিছু গরম করা, ঠান্ডা করা। সো প্রসেসে এটা লাগেই 100% এমন কোন প্রসেস নাই যে এটা করা হয় না। সো এজন্য টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করা হয় নরমালি। সো এই টেম্পারেচার কন্ট্রোলার কিভাবে কাজ করে? টেম্পারেচার কন্ট্রোলিং এর কাজ আপনি পিএলসির ভেতরেও করতে পারেন। বাট কোন টেম্পারেচার আপনি কন্ট্রোলিং এর কাজটা আপনি কন্ট্রোলারের মাধ্যমে অনেক কিছু করা যায়। সো এটাই আমরা এখন দেখব। ওকে। সো টেম্পারেচার কন্ট্রোলার একটা ছবি আপনি দেখতে পাচ্ছেন। এরকম টেম্পারেচার কন্ট্রোলারের সাথে আপনারা সবাই পরিচিত। সো এটার সাথে আমরা এখন চলুন সবাই আমরা পরিচিত হয়ে নিই। ওকে। সেট ভ্যালু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এসভি, এটা হচ্ছে পিভি। এসভি মানে কি? এসভি হচ্ছে সেট ভ্যালু, হুম? এসভি হচ্ছে সেট ভ্যালু। যে টেম্পারেচার মানটা আপনি সেট করে দিবেন। কাঙ্ক্ষিত তাপমাত্রা, হুম? যেটা সেট করা হয় যে পর্যন্ত আপনি নিয়ে যেতে চান। এটা হলো প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু। পিভি সেট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। পিভি কত? পিভি হচ্ছে এখানে প্রেজেন্ট ভ্যালু ১২০, সেট ভ্যালু ১২০। অর্থাৎ টেম্পারেচার যখন আস্তে, আস্তে বাড়বে কোন চেম্বারের তখন প্রেজেন্ট ভ্যালু এখানে শো করবে। সেট ভ্যালু সমান গেলে ওই হিটারটা অফ হয়। ওকে? সো এই জিনিসগুলো এখন আমরা একটু বিস্তারিত দেখব। হিটিং এবং কুলিং ডিভাইস। সো হিটিং এবং কুলিং ডিভাইস আমাদের চারপাশে অনেক রকম হিটিং, কুলিং ডিভাইস আছে। সো আপনি যদি আমরা যদি তাকাই সো এগুলা দেখতে পাবো। সো এগুলো এখন আমরা একটু দেখব।
তাপমাত্রা বাড়ানো বা কমানোর জন্য হিটিং এবং কুলিং ডিভাইসগুলো ব্যবহার করা হয়। তাই না? সো এর মূল কাজ কি? তাপমাত্রা বাড়ানো বা কমানো। হিটিং ও কুলিং ডিভাইসের উদাহরণ যদি আমি আপনাকে দিতে বলি, সো এর উদাহরণগুলো আসলে কি, কি একটু বলতে পারবেন? তো উদাহরণ হচ্ছে গ্যাস হিটার, দেন হচ্ছে ইলেকট্রিক হিটার, দেন হচ্ছে ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, দেন হচ্ছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এগুলো হচ্ছে কুলিং ডিভাইস, তাই না? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার। সো বাদবাকি উপরেরগুলো হচ্ছে হিটিং ডিভাইস, গ্যাস হিটার, ইলেকট্রিক হিটার, ওভেন। আচ্ছা। প্রিসেট ভ্যালু যখন সেট পয়েন্টের সাথে তুলনা করা হয়, তখন টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুট অনুযায়ী হিটিং বা কুলিং ডিভাইস অন অফ হয়। সো আপনি যে প্রেজেন্ট ভ্যালু যখন আপনি সেট পয়েন্টের সাথে তুলনা করবেন, সাপোজ আপনি যদি প্রেজেন্ট সেট পয়েন্ট দিলেন নিচের দিকে, অর্থাৎ ধরেন ৫ ডিগ্রি বা ২ ডিগ্রি দিলেন সেট পয়েন্ট। তাইলে কি হবে? আপনি এটাকে ফ্রিজের মানে রেফ্রিজারেশন এর মাধ্যমে এটা টেম্পারেচার কমাইতে হবে। সো যখন বারবার দেখবে যে সেট পয়েন্ট কি আ প্রেজেন্ট ভ্যালু কি সেট পয়েন্টের সমান, অর্থাৎ ২ ডিগ্রির সমান আসছে কিনা, ততক্ষণ পর্যন্ত সে কম্প্রেসার অন রাখবে এবং টেম্পারেচার কমাইতে থাকবে। সো এইভাবে হচ্ছে যখন টেম্পারেচার ২ ডিগ্রিতে চলে আসবে, তখন সে কম্প্রেসারটাকে অফ করে দিবে, কুলিং ডিভাইসটা। ওকে? আচ্ছা। কন্ট্রোল সিস্টেম। ফিডব্যাক কন্ট্রোল পদ্ধতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। এখন কন্ট্রোলারটা আসলে কিভাবে কন্ট্রোল করে সেটা আমরা অনেকেই জানি না। সো এটা আমরা দেখে নিব। এটা ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে তাপমাত্রা কন্ট্রোল করা হয়। সো এই ফিডব্যাক কন্ট্রোলটা আসলে কি? ফিডব্যাক কন্ট্রোলটা আ খুবই ইজি। সেন্সরের মাধ্যমে আমরা কি করি? ১ম এ আ তাপমাত্রা মেজারমেন্ট করি, তাই না? সো আমরা কি করি? প্রেজেন্ট ভ্যালুটা ওই যখন আমরা ওই কি বলে? কন্ট্রোলারের যে সেন্সর সেকশনে সেন্সরটা কানেক্ট করব, তখন কি হবে? প্রেজেন্ট ভ্যালুতে ওই টেম্পারেচারটা শো করবে। কারেন্ট টেম্পারেচার এখন কত আছে। পিভি কে সেট ভ্যালুর সাথে তুলনা করে। সে প্রতিনিয়ত সেট ভ্যালু, সাপোজ একটু আগে আমরা দেখছিলাম যে সেট ভ্যালু কত? আ ১২০ ছিল না? এখানে সেট ভ্যালু হচ্ছে ১২০০, না? সো আমরা ১২০০ দিয়ে যদি চিন্তা করি, এটা একটা ধরেন হিট চেম্বার। ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়, যেমন লোহা গলানোর কাজে, এরকম বড়, বড় প্ল্যান্টে, ভারী শিল্পে। সো প্রেজেন্ট ভ্যালুকে সে সবসময় সেট ভ্যালুর সাথে তুলনা করে। প্রেজেন্ট ভ্যালু একদম কত? রুম টেম্পারেচার থেকে স্টার্ট হয়। ধরেন ৩০ ডিগ্রি। সো তারপর আস্তে, আস্তে বাড়তে থাকে। আমি যদি হিটারের মাধ্যমে বা গ্যাসের মাধ্যমে এটা বার্ন করি, সো আস্তে, আস্তে সেট ভ্যালুর সমানে সে ১২০০ ডিগ্রিতে পৌঁছায়। ঠিক আছে? এটা সে আ তুলনা করে। পিভি, এসবি এর চেয়ে কম হলে হিটার অন হয়। ঠিক আছে? যখন প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালুর চেয়ে কম। সেট ভ্যালু তো ১২০০, না? প্রেজেন্ট ভ্যালু ধরেন ৫০ ডিগ্রি। তখন সে কি হয়? হিটার অন হয়। তাই না? হিটার অন হয়ে থাকে। প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালু সমান বা বেশি হলে হিটার অফ হয়ে যায়। যখনই প্রেজেন্ট ভ্যালুটা সেট ভ্যালু সমান ১২০০ ডিগ্রিতে পৌঁছাবে, তখনই সে হিটারটাকে অফ করে দিবে। ঠিক আছে? ওকে। ইনপুট সেন্সরের মাধ্যমে তাপমাত্রার তথ্য সে গ্রহণ করে। ইনপুটের মাধ্যমে। এই যে একটা সেন্সর, না? এটা হচ্ছে ইনপুট টেম্পারেচার সেন্সর। এর মাধ্যমে সে তাপমাত্রা, এই যে চেম্বার আছে, ওভেন চেম্বার আছে, এর তাপমাত্রা সে তাপমাত্রা কিরকম হবে এটার সিগন্যালটা গ্রহণ করে বা তথ্যটা গ্রহণ করে। কন্ট্রোল পিভি ও সেট ভি তুলনার মানে সিদ্ধান্ত নেয়। এই পিভি প্রেজেন্ট ভ্যালু এবং সেট ভ্যালু ২ টা তুলনা করে। প্রেজেন্ট ভ্যালু, সেট ভ্যালু সমান কিনা দেখে, প্রেজেন্ট ভ্যালু, সেট ভ্যালু যে কম না বেশি, তারপরে দেখে আস্তে, আস্তে যদি মানে বাড়তেছে টেম্পারেচার। সো যখনই সে সেট ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু আসে, তখনই সে ট্রিগার করে। ওকে? ওভেনটাকে বা হিটারটাকে অফ করে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোল সেকশন। আউটপুট কি? প্রয়োজন অনুসারে হিটারকে অন অফ করে নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছানোর পর। এই যে দেখেন, এটা হচ্ছে হিটার চেম্বার। এটা নির্দিষ্ট টেম্পারেচার পৌঁছানোর পর এটাকে কি করে? অফ করে দেয়। এই যে কনট্যাক্ট দিয়ে চেঞ্জ করে দেয়। সো কন্ট্রোল সিস্টেমটা কি বুঝতে পেরেছেন? কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল আউটপুট অফ টেম্পারেচার কন্ট্রোলার। টেম্পারেচার কন্ট্রোলারের কন্ট্রোল আউটপুট। আচ্ছা, টেম্পারেচার কন্ট্রোলার কত রকম আউটপুট দিতে পারে? তাই না? আপনারা কি বলতে পারবেন টেম্পারেচার কন্ট্রোলার কত রকম আউটপুট দিতে পারে? বেশ কয়েক রকম আউটপুট দেয়। রিলে আউটপুট, এর মধ্যে
১ম যদি আমি বলি রিলে আউটপুট দেয়। সো অনেক আপনি যদি টেম্পারেচার কন্ট্রোলারের ছবিটা দেখান, আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি। সো টেম্পারেচার কন্ট্রোলারের ম মধ্যে যে ডায়াগ্রামটা থাকে, পিন ডায়াগ্রামটা থাকে, ওখানে দেখবেন যে ওখানে রিলে আউটপুট, ট্রানজিস্টর আউটপুট, হুম? সো এরকম বিভিন্ন জিনিসগুলা মেনশন করা থাকে বা এর ম্যানুয়ালটা যদি আপনি চেক করেন। ওকে, সো রিলে আউটপুটটা কি? এর অভ্যন্তরে রিলে কনট্যাক্ট থাকে অ্যাকচুয়ালি। আপনি যদি এখানে দেখেন, এই যে আম টেম্পারেচার কন্ট্রোলারটা না, এর ভেতরে কনট্যাক্ট থাকে, রিলে কনট্যাক্ট। এই কনট্যাক্টের সাথে আউটপুট ডিভাইস কানেক্টেড থাকে। এই যে দেখেন আউটপুট ডিভাইসটা কানেক্টেড এখানে। ঠিক আছে? সাপোজ আমি যদি এনসি তে কানেক্ট করে রাখি, নরমালি ওপেন ক্লোজ ২ টাই কনট্যাক্টই থাকে। সো আমি যদি নরমালি ক্লোজ কনট্যাক্ট এ রাখি, কি হয়? হিটার অন হয়ে যায় টেম্পারেচার মানে সেট ভ্যালু তে আসার আগ পর্যন্ত। যখনই সেট ভ্যালু তে পৌঁছায় প্রেজেন্ট টেম্পারেচার, প্রেজেন্ট ভ্যালু পিভি, তখনই সে কি করে? কনট্যাক্ট দ্বয় চেঞ্জ করে দেয়। ফলে এটা ওপেন হয়ে যায়। ঠিক আছে? এই অ্যানোডটা, এনসিটা ওপেন হয়ে যায়। ঠিক আছে? এনসিটা ওপেন হয়ে গেলে এই হিটারটা অফ হয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে এই ওপেন কন্ডিশনটা এখানে দেখানো হইছে। অর্থাৎ সাপোজ ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেড সে রিচ করে। সে রিচ করার পর কনট্যাক্ট দ্বয় চেঞ্জ হয়। ফলে এটা এনসি কনট্যাক্টটা ওপেন হয়ে গিয়ে এই হিটারটাকে সে অফ করে দেয়। আউটপুট ডিভাইসের কারেন্ট বেশি হলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হয়। ধরেন আপনি যে আউটপুট ডিভাইসটা ব্যবহার করতেছেন, সো এই আউটপুট ডিভাইসটাকে যদি এর কারেন্টটা বেশি হয়, তখন আপনি রিলের জায়গায় ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করবেন। ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে আমরা, এটা হচ্ছে রিলে কনট্যাক্ট না? এখানে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। কারণ এর কারেন্ট আ কনজিউম ক্যাপাসিটি অনেক বেশি। বেশি থাকার কারণে এই রিলেটা বা কয়েলটা বার্ন হয়ে যাবে নরমালি যদি এই রিলেটা আমি ইউজ করতাম। সো এইজন্য হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয় এর কারেন্ট রেটিং অনুসারে। সো এটা হচ্ছে রিলে আউটপুট। এটা খুবই সিম্পল, আপনি আশা করি বুঝতে পারছেন। কারণ আমি রিলে নিয়ে আমরা আমাদের ক্লাস করছি। সো ভোল্টেজ আউটপুট, ভোল্টেজ এসএসআর, সলিড স্টেট রিলে। কন্ট্রোলার থেকে ১২ ভোল্ট ডিসি ভোল্টেজ আউটপুট প্রদান করে। সো কন্ট্রোলার থেকে ১২ ভোল্টের ডিসি আউটপুট প্রদান করে। ঠিক আছে? এসএসআর এ। সেই ১২ ভোল্ট সিগন্যালের মাধ্যমে এসএসআর অন অফ করা হয়। এই যে দেখেন কন্ট্রোলার থেকে ১২ ভোল্ট দেয়। এই যে এখানে পজিটিভ ১২ ভোল্ট, নেগেটিভ ১২ ভোল্ট। এই ১২ ভোল্ট এসএসআর এ পাঠায়। সো এসএসআর হচ্ছে এই হিটারের সাথে কানেক্টেড থাকে। আমরা জানি হিটিং কন্ট্রোল সাধারণত এসএসআর এর মাধ্যমে করা হয়। এটা খুব মানে খুব স্টেবল সুইচিং করতে পারে। সলিড স্টেট রিলে যেটা। ওকে, সো ১২ ভোল্ট দেয়। ১২ ভোল্ট দিলে সে এটাকে অন অফ করে। এসএসআর টাকে অন অফ করার মাধ্যমে এই হিটারটাকে অন অফ করে। কন্ট্রোল আউটপুট সিলেকশন। আমি নরমাল রিলে নিবো নাকি এসএসআর নিবো? এটা আমি কিভাবে সিলেক্ট করব? সো এটা একটা কোয়েশ্চেন না? সো আমি কোনটা আসলে সিলেক্ট করব? ২ টাই তো কাজ করে। হাই অ্যাকুরেসি হলে যেখানে নির্ভুল দরকার, আউটপুট দরকার, সেখানে আপনি এসএসআর, সলিড স্টেট রিলে ব্যবহার করবেন। রিলে কনট্যাক্ট আউটপুটের আয়ুষ্কাল সাধারণত সীমিত। রিলে কনট্যাক্টটা যখন আপনি ব্যবহার করবেন তখন এর মেকানিক্যাল আউটপুট সীমিত। একটা নির্দিষ্ট লাইফ সাইকেল পর, সাপোজ ২,০০,০০০ বার সে অন অফ করার পর তার কি হবে? কর্মক্ষমতা হারায় যাবে। ঠিক আছে? কন্ট্রোল সাইকেল ২০ সেকেন্ড বা তার বেশি হলে রিলে আউটপুট ব্যবহার করা হয়। কন্ট্রোল সাইকেল ২০ সেকেন্ড ধরেন, এটা উম এই কন্ট্রোলটা নির্দিষ্ট টাইম খুব দ্রুত করতে হয় না। ধরেন নির্দিষ্ট টাইম পর ২০ সেকেন্ড পর এটা করতে হয়। তখন আপনি এই রিলে আউটপুটটা ব্যবহার করতে পারেন। খরচ কমানোর জন্য রিলে কনট্যাক্ট আউটপুট ব্যবহার করা যায়। রিলে কনট্যাক্ট আউটপুটের খরচ নিঃসন্দেহে কম। মোল্ডিং মেশিন, প্যাকিং মেশিন, ফুড ইন্ডাস্ট্রিতে যেখানে তাপমাত্রার পরিবর্তন ধীরে হয়, সেখানে সেখানে সাধারণত রিলে আউটপুট ব্যবহার করা হয়। তাপমাত্রার পরিবর্তন ধীরে হয়। বুঝতে পারছেন? সো এখানে সাধারণত মানে দ্রুত কোনো কিছু অন অফ করতে হয় না। ওকে? সো এই জিনিসটা আম ধীরে, ধীরে হয় যেহেতু, ধীরে, ধীরে বাড়ে, ধীরে, ধীরে কমে। সো এইজন্য রিলে আউটপুট ব্যবহার করা হয়। ওকে? সো এখন আমরা দেখব আ টেম্পারেচার সেন্সর সিলেকশন প্রসেস। আমরা কিভাবে টেম্পারেচার মানে সেন্সর সিলেক্ট করব। ওকে? টেম্পারেচার সেন্সর সিলেক্ট টেম্পারেচার, আমরা এখানে নরমালি ২ রকম টেম্পারেচার সেন্সর সবচেয়ে বেশি পাওয়া যায়। একটা হচ্ছে থার্মোকাপল বা আ থার্মোকাপল, আরেকটা হচ্ছে আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। সো এই থার্মোকাপল, আরটিডি কিভাবে কাজ করে এখন আমরা দেখব। থার্মোকাপল হচ্ছে থার্মো ইলেক্ট্রোমোটিভ ফোর্স ব্যবহার করে।
থার্মোইলেক্ট্রোমোটিভ ফোর্সের সাথে কি আপনাদের আইডিয়া আছে? থার্মোইলেক্ট্রোমোটিভ ফোর্স কি? থার্মোইলেক্ট্রোমোটিভ ফোর্স হলো টেম্পারেচার যখন কোনো একটা জায়গার বাড়ে, ওই থার্মোকাপলের মধ্যে থার্মোকাপলটা যখন আপনি গরম কোনো জায়গায় দিবেন, সাপোজ গরম পানিতে দিবেন, তখন একটা থার্মোইলেক্ট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। ওই থার্মোইলেক্ট্রোমোটিভ ফোর্স এর কারণে একটা ছোট্ট একটা ভোল্টেজ জেনারেট হয়। ঠিক আছে? ওকে। আরটিডির ক্ষেত্রে বিষয়টা কি? আরটিডি হচ্ছে রেজিস্ট্যান্স পরিবর্তনের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয়। টেম্পারেচার বাড়ার সাথে, সাথে রেজিস্ট্যান্স এর পরিবর্তন হয়, কমার সাথে, সাথে রেজিস্ট্যান্স এর পরিবর্তন হয়। সো এই পরিবর্তন দেখে তাপমাত্রা পরিমাপ করা হয়। পরিমাপের সীমা রেঞ্জ -২০০ থার্মোকাপলের ক্ষেত্রে -২০০ থেকে +১৭০০ পর্যন্ত হিউজ রেঞ্জ। সো পরিমাপের সীমা হচ্ছে আম আরটিডির ক্ষেত্রে -200 থেকে ৬৪০। ওকে? সো -200 থেকে ৬৪০ হচ্ছে আরটিডির ক্ষেত্রে। যথেষ্ট ভুল দেয়। থার্মোকাপল যথেষ্ট ভুল দেয়। অনেক ক্ষেত্রে ভুল উত্তর দেওয়ার কারণে হচ্ছে আ এর অ্যাকুরেসি টা কম হয়। মানে এটা এস ইউজুয়াল। আমি থার্মোকাপলের ক্ষেত্রে এটা এস ইউজুয়াল। একটু ভুল হয়। ঠিক আছে? বাট হচ্ছে আরটিডির ক্ষেত্রে হাই অ্যাকুরেসি থাকে। হুম? আরটিডি হালকা মানে আরটিডি খুবই অ্যাকুরেসি আপনার যেখানে টেম্পারেচার সামান্য পরিবর্তনে প্রসেসের অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, সেসব ক্ষেত্রে আপনি আরটিডি ইউজ করতে পারেন। বাট থার্মোকাপলটা হচ্ছে যেহেতু একটু সস্তা এবং এর টেম্পারেচার রেঞ্জ অনেক বেশি, সো রেঞ্জটা বেশির ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে? সো এটাও নির্ভুল দেয়, বাট ওরকম ভুল না, বাট একটু ডেভিয়েশন থাকে। ভাইব্রেশন এবং ঝাঁকুনিতে এর প্রভাব কম। ঠিক আছে? যেহেতু এটা ভোল্টেজ জেনারেট করে, সো ভাইব্রেশন হইলেও কোনো আসলে প্রবলেম নাই। ঝাঁকুনিতেও কোনো প্রবলেম নাই। শক খাইলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ভাইব্রেশন এবং ঝাঁকুনিতে এর প্লাটিনাম ক্ষতিগ্রস্ত হয়। আপনারা আরটিডি সম্পর্কে তো জানেন। আরটিডি মানে হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটার একটা উদাহরণ আপনারা বলতে পারবেন? আরটিডির একটা উদাহরণ আপনারা একটু বলেন তো দেখি আরটিডি কোন সেন্সর গুলো হচ্ছে আরটিডি? ওকে। আরটিডি হচ্ছে পিটি-100 না? পিটি-100 সেন্সরের সাথে আপনারা কি পরিচিত? আপনারা কারা পিটি-100 সেন্সরের সাথে পরিচিত? সো পিটি-100 মানে যেহেতু পিটি-100 সেন্সরের সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। সো পিটি মানে কি? প্লাটিনাম 100। প্লাটিনাম 100 মানে এর মধ্যে প্লাটিনামের একটা প্রলেপ থাকে। ঠিক আছে? পিটি-100 এর মধ্যে প্লাটিনামের একটা প্রলেপ থাকে। যখনই হুম, আ ব্যা ওকে সো এই পিটি-100 টা আ প্লাটিনামের প্রভাবে থাকে। পিটি-100 কিভাবে কাজ করে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১০০ ওহম শো করে। আস্তে, আস্তে যখন আপনি টেম্পারেচার বাড়াবেন তখন এর আ উম তখন টেম্পারেচার যখন বাড়াবেন তখন এর আ রেজিস্ট্যান্স আস্তে, আস্তে বাড়তে থাকে। সো আম এখানে যেহেতু ও পিটি-100 এ প্লাটিনামের একটা প্রলেপ থাকে, সো ঝাঁকুনিতে অনেক ক্ষেত্রে এটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। ঠিক আছে? সো যদি হালকা ভাইব্রেশন এলাকায় মানে এরিয়াতে দেখবেন যেখানে ঝাঁকুনি আছে বা ভাইব্রেশন আছে, সেইখানে হচ্ছে আ উম এই সেন্সরের আউটপুটটা যে একটু কমে যেতে পারে। ঠিক আছে? সো একটু হিসাব-নিকাশ করে আপনাকে এটা ইনস্টল করতে হবে, মাউন্টিং করতে হবে। দাম তুলনামূলক কম থার্মোকাপল বাট আরটিডির দাম একটু বেশি। টেম্পারেচার সেন্সর ও টেম্পারেচার কন্ট্রোলার অবশ্যই একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। ধরেন আপনি একটা টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করলেন, হুম? ধরেন অমরনের একটা আ করলেন অথবা অটোনিক্স এর একটা করলেন। সো এখানে ব্র্যান্ড আসলে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আ উম অনেক রকম টেম্পারেচার সেন্সর পাওয়া যায়। আমরা জানি P টাইপ, N টাইপ, K টাইপ একেকটার একেক রকম ফিচার, বেনিফিটস এবং টেম্পারেচার সেন্সিং ক্যাপাসিটি থাকে। সো এইজন্য হচ্ছে একেকটার একেক রকম টাইপ থাকে। সো আপনি কোন টাইপ আপনার অ্যাপ্লিকেশন এর জন্য সবচেয়ে বেটার হবে, সো ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? সো এটা আপনাকে সিলেক্ট করতে হবে কোন টাইপেরটা আপনার জন্য পারফেক্ট স্যুট করে। ঠিক আছে? সো এইজন্য হচ্ছে আপনি যে টেম্পারেচার কন্ট্রোলারটা ইউজ করবেন, আপনি যে টেম্পারেচার সেন্সরটা এখানে ইউজ করছেন, ওই সেন্সরের জন্য এই কন্ট্রোলারটা আসলে বাস্তবে কাজ করে কিনা সেটা হচ্ছে আ আপনাকে চেক করে নিতে হবে। ঠিক আছে? ওকে। সো টেম্পারেচার সেন্সর এবং টেম্পারেচার কন্ট্রোলার
আপনাকে মানে একই রকম হইতে হবে। মানে একে অন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে পারে। সাপোজ আপনি হচ্ছে এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার নিলেন, এটাতে শুধুমাত্র PT100 কাজ করে, থার্মোকাপল কাজ করে না। ওকে? সো এখানে আপনার কাছে সেন্সর আছে, থার্মোকাপল। সো আপনি যদি এটা কানেক্ট করতে যান দেখবেন যে টেম্পারেচার শো করতেছে না। সো মনে হবে যে না কন্ট্রোলারে প্রবলেম হইলো কিনা বা এটার মেইন কারণ হচ্ছে আপনি আ টেম্পারেচার কন্ট্রোলারে এটা প্রপারলি সেন্সর কানেক্ট করেন নাই। ওকে? আচ্ছা। কন্ট্রোলারে ব্যবহৃত সেন্সরের ইনপুট টাইপ সঠিকভাবে নির্বাচন করতে হবে। ঠিক আছে? সো ইনপুট টাইপ আম কি টাইপ টেম্পারেচার আমরা ইনপুট নিবো, ওকে? সো পি টাইপ, এন টাইপ, কে টাইপ। সো ওই অনুসারে কন্ট্রোলারে ব্যবহৃত সেন্সরের ইনপুট টাইপ সঠিকভাবে আপনাকে নির্বাচন করতে হবে, যেটা ওই সেন্সর সাপোর্ট করে। ওকে? সো আশা করি টেম্পারেচার সেন্সরের সিলেকশন প্রসেসটা বুঝতে পেরেছেন। সো যদি টেম্পারেচার সেন্সর সিলেকশনটা কি ক্লিয়ার? সো আজকের ক্লাসে আমরা সো ফার কি শিখলাম? আজকে আমরা হচ্ছে টাইমার শিখলাম, টাইমার শিখলাম, কাউন্টার শিখলাম। টাইমারে কি ছিল? নির্দিষ্ট টাইম elapse হওয়ার পর আপনি কয়েলে যখন সিগন্যাল দিবেন, নির্দিষ্ট টাইম elapse হওয়ার পর সে টাইম কাউন্টিং হওয়ার পর সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে। কাউন্টারের ক্ষেত্রে কি হয় মোটামুটি টাইমারের মতোই টাইম কাউন্টিং করে। বাট কাউন্টার হচ্ছে কোনো একটা অবজেক্ট প্রতিবার মানে কাউন্ট করে। অর্থাৎ যখন আপনি প্রিসেট ভ্যালু 5 দিয়ে রাখলেন, ৫ বার কোনো কিছু এর সামনে দিয়ে গেলে, সেন্সরের সামনে দিয়ে গেলে সে ৫ টা কাউন্ট পায়। ফলে সে কি করে আউটপুটে সিগন্যাল জেনারেট করে তখন। ওকে, সো টেম্পারেচার সেন্সর হচ্ছে টেম্পারেচার নির্দিষ্ট একটা সেট পয়েন্ট থাকবে। ওই সেট পয়েন্টের মধ্যে প্রেজেন্ট ভ্যালুটা চলে গেলে সে কি করে আউটপুটে সিগন্যাল জেনারেট করে। ওকে, সো এই জিনিসগুলা কি ক্লিয়ার? ওকে। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে আমাদের টেকনিক্যাল সেশনটা মানে আমরা শেষ পর্যায়ে এসেছি। এখন আমরা আমাদের এন বে বে ব্যাচ 1 এনরোলমেন্ট এর অ্যানাউন্সমেন্টটা দিতে চাই। সো ব্যাচ 1 এনরোলমেন্ট আগামীকালকে শেষ হচ্ছে। সো আপনারা যারা এই কোর্সের রেকর্ডেড ভিডিও, মেন্টরশিপ সেশন, দেন হচ্ছে সাপোর্ট সেশন, দেন পিডিএফ ম্যাটেরিয়াল, সফটওয়্যার যাবতীয় জিনিসগুলো পেতে চান। সো সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের এই ইন্টার্নশিপ বান্ডেল অ অ প্রোগ্রামে জয়েন করুন। ওকে, সো ৩ মাসের যে ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে এখানে পিএলসি, আরএলসি, মোটর কন্ট্রোল ২ টা, ভিএফডি ৩ টা, অটোমেশন ফাউন্ডেশন ৪ টা কোর্স থাকবে। ৪ টা টেকনিক্যাল কোর্সের রেকর্ডেড ভিডিওগুলা পেয়ে যাবেন। ২০ টা প্রজেক্ট সোর্স ফাইল ম্যাটেরিয়াল থাকবে। লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি এবং টেলিগ্রাম গ্রুপ। আনলিমিটেড উইকেন্ড সেশন থাকবে। আপনারা হচ্ছে এগুলাতে ডাউট ক্লিয়ারিং সেশন গুলোতে জয়েন করতে পারবেন। ৪ টা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট। ওকে, সো সবগুলা কোর্সের লাইফ টাইম অ্যাক্সেস। ওকে। সো এটার অ্যাকচুয়াল প্রাইস ৬,৯৯৯ অফার আগামীকালকে পর্যন্ত থাকছে। সো এটা ২৬৯৯। সো এটা একটু বেড়ে গেছে। আমাদের ১ম দিন যারা নিতে পারেননি এটা ৳২০০ বেড়ে গেছে। ওকে। সো ৬ মাসের যে ইন্টার্নশিপ পিএলসি, আরএলসি, ভিএফডি, অটোমেশন ফাউন্ডেশন, S7300 PLC, S7200 PLC, মাল্টিব্র্যান্ড PLC নেটওয়ার্কিং। সো এখানে ৮ টা কোর্স, টেকনিক্যাল কোর্স থাকবে। একেকটা মেক্সিমামই আমাদের 30 ডেজ করে। সো ৫০ টারও বেশি প্রজেক্ট থাকবে। ম্যাটেরিয়াল, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, টেলিগ্রাম গ্রুপ, আনলিমিটেড উইকেন্ড সেশন, ৮ টা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন। সবগুলা কোর্সের লাইফ টাইম অ্যাক্সেস। ওকে? সো এটার অ্যাকচুয়াল প্রাইস ১৪,৯৯৫। সো আগামীকালকের জন্য সো শুধুমাত্র এটা ৩৮৯৯। ওকে। সো এই হচ্ছে আমার ইন্টার্নশিপ অফার। সো এখানে হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস থাকছে এটার। আমি লিঙ্ক গুলো আপনাদেরকে শেয়ার করতেছি।
সো লাস্ট ক্লাসে যারা এনরোলমেন্ট করেছিলেন সবার কোর্সগুলো এড করা হইছে। সো নাও ইটস টাইম ফর কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমি না, ইন্টার্নশিপ প্রোগ্রামে হচ্ছে এরকম ক্লাসগুলো সব রেকর্ডিং গুলা শেয়ার করা হবে রাকিবুল ইসলাম। অটোমেটিক্যালি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই লাইভ কোর্সের মানে লাইভ ক্লাসে জয়েন করার দরকার নাই। আপনি আগামীকালকে থেকেই নিজের ইচ্ছামত টাইমে করতে পারবেন। ওটা আমাদের সাপোর্ট সেশন আছে। ওখানে আপনি জয়েন করে আপনার ডাউট গুলা ক্লিয়ার করতে পারেন। থার্মোকাপলে আপনি দেখবেন যে কিভাবে চেক করবেন, এটা দেখবেন যে মিলি ভোল্টেজ ড্রপ করতেছে। মিলি ভোল্টেজ। সো যত টেম্পারেচার বাড়বে মিলি ভোল্টেজ চেঞ্জ হবে। ঠিক আছে? মিলি ভোল্টেজটা বাড়তে থাকবে। সো আপনি এভাবে চেক করে দেখতে পারেন যে টেম্পারেচার বাড়ার সাথে, সাথে মিলি ভোল্টেজটা বাড়তেছে কিনা। মাল্টিমিটারের মাধ্যমে চেক করতে হবে। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সো আমাদের এই ক্লাসগুলো রেকর্ডেড লাইভ হয়। সামনের ক্লাসগুলা। সো এই